হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন অ্যাপ 2.0 তে নিয়ে চলে এসেছি আবার একটা ইতিহাসের চ্যাপ্টার। সত্যিকারে মানে একটা চ্যাপ্টার শুনছিলাম আমরা সালতানাত নিয়ে, বাংলা সালতানাত একটাই শুনেছিলাম, একটুখানি শুনেছিলাম, তো তারপরে কিছু অংশ আমাদের বাকি থেকে গিয়েছিল, সেটাই আজকে শুনবো। কারণ অনেকেই কমেন্ট করছো যে কেন বাংলা সালতানাত নিয়ে আমরা ভিডিও আনছি না, আর কেন আনছি না। একদম, তো চলো আজকে শোনাই যাক বাংলা সালতানাত আবার একটা স্টোরি। তো চলো বেশি দেরি না করে শুনে নি। বেঙ্গল, বাংলা কিংবা বাঙ্গালা, ভারতবর্ষের পূর্বে থাকা এই অঞ্চল বহু বছর ধরে এক এক করে মুঘল এবং এরপর ইংরেজদের সব থেকে বেশি রাজস্বের যোগান দিয়েছে। আজ এই অঞ্চল বিভক্ত হলেও প্রায় 700 বছর আগে এখানে একত্রে গড়ে উঠেছিল দিল্লি থেকে সম্পূর্ণ স্বাধীন একটা সালতানাত। যদিও সেই সালতানাতের এলাকা একদিনে বিস্তৃত হয়নি। আগের ভিডিওতে বাংলার পূর্ব অংশের স্বাধীন হওয়ার কথা বলেছিলাম, সেখান থেকে আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে এই দিল্লির অধীনে থাকা বিভিন্ন অঞ্চলগুলোকে একত্রিত করে দিল্লিকে টেক্কা দেওয়ার মতো একটি আলাদা সালতানাত গড়ে তুলেছিল একজন মানুষ। সো হ্যালো, আমি লাবিদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যেই মানুষটার কারণে দিল্লি থেকে বাংলা আলাদা হয়ে একত্রিত হয়েছিল তার সম্পর্কে জানতে প্রথমে যেতে হবে সেই দিল্লিতেই। চলো দিল্লিতে যাই। ট্রানজাকশনগুলো ইউজ করেছে। When you play the Game of Thrones, you win or you die. মোহাম্মদ বিন তুগলক দিল্লি সুলতান থাকার সময় তার চাচাতো ভাই ফিরোজ সেখানের বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, আর ফিরোজের একজন ভৃত্য বা কর্মচারী ছিল আবার আলী মুবারক। আপনার হয়তো মনে হতে পারে এত সম্পর্ক কেন টানছি আমি, তাই না? কিছুক্ষণ আমার সাথে থাকুন, আপনি নিজেই বুঝে যাবেন। তো যেখানে ছিলাম সেই ভৃত্য আলী মুবারকের দুধ ভাই আবার ছিলেন ইলিয়াস নামের একজন যুবক। আলী মুবারকই তাকে ফিরোজের অধীনে একটি চাকরি দেন। গোলাম হোসেন সেলিমের রিয়াজুস সালাতিন থেকে জানা যায় তিনি এ সময়ে একটা অপকর্ম ঘটান। সেখানে এই অপকর্মের কোনো বর্ণনা না দেওয়া হলেও ফ্রান্সিস বুকাননের মতে তিনি এ সময়ে ফিরোজ বিন রজবের কোনো একজন উপপত্নীর প্রেমে পড়ে যান। আর এটা জেনে যাওয়ার পরই ফিরোজ আলী মুবারককে নির্দেশ দেন তার ভাই ইলিয়াসকে আটক করার জন্য। এই নির্দেশের কথা ইলিয়াসের কানে গেলেই তিনি দিল্লি ত্যাগ করেন এবং আলী মুবারক তাকে আটক করতে ব্যর্থ হন। ফিরোজ বিন রজব এই কারণে আলী মুবারককে চাকরি থেকে বরখাস্ত করেন, আর এ থেকে তিনি এ সময় বাংলার লখনৌতিতে চলে আসেন। লখনৌতি সে সময়ের প্রশাসক কদর খান আবার তাকে তার দরবারে চাকরি দেন। এই সময়ের মাঝে ইলিয়াস কোথায় ছিল সেটা নিয়ে তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। অনেকেই মনে করেন তার নামের সাথে যেহেতু হাজি শব্দটি আছে তাই এই সময়ের মাঝে তিনি হয়তো মক্কাতে গিয়ে হজ পালন করে এসেছিলেন। তো যেখানেই থাকুক, কয়েক বছর পর ইলিয়াস লখনৌতিতে আলী মুবারকের কাছে ফিরে আসেন, আর আলী মুবারক তাকে সাথে সাথেই গ্রেফতার করেন। তিনি হয়তো বেশ কিছুদিন আটক ছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমা চাওয়ার পর ইলিয়াসকে পাশে থাকা সপ্তগ্রামে আজম উল মুলকের সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয়। ইলিয়াস শুরু থেকেই বেশ বুদ্ধিমান এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, যার কারণে তিনি ধীরে ধীরে উচ্চ পর্যায়ে চলে যান এবং মাত্র কয়েক বছরের মাঝেই তিনি সপ্তগ্রামের সেনাপতিতে পরিণত হন। এর মাঝেই 1338 সালে সুবর্ণগ্রাম থেকে ফখরুদ্দিনের বিদ্রোহের খবর জানা যায়, আর লখনৌতির প্রশাসক কদর খান তাকে আক্রমণ করতে গিয়ে নিহত হন। আর এরপর ফখরুদ্দিন লখনৌতিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নিজের একজন মানুষকে সেখানের প্রশাসক হিসেবে নিযুক্ত করেন, কিন্তু আলী মুবারক এটা মেনে না নিয়ে তাকে হত্যা করেন। এর মধ্যে ফখরুদ্দিন বেশ কয়েকবার লখনৌতি আক্রমণ করে দখল করে নিতে চায়, আর সেই অবস্থায় লখনৌতির দরবারের অন্যান্য মানুষদের অনুরোধে সেখানের প্রশাসক হন আলী মুবারক। তিনি 1341 সালে আলাউদ্দিন আলী শাহ নাম নিয়ে শাসন করা শুরু করেন। জানা যায় এ সময় ইলিয়াসও তাকে লখনৌতির শাসক হতে অনুরোধ করেছিল, কিন্তু এর পরের কয়েক বছরের মাঝে সপ্তগ্রামের শাসক আজম উল মুলকের মৃত্যু হলে তার প্রধান সেনাপতি ইলিয়াস ফখরুদ্দিনের দেখানো পথ অনুসরণ করে সপ্তগ্রামের শাসন নিজের হাতে তুলে নেয়। আর শুধুমাত্র শাসনই তিনি তুলে নেননি, তিনি নিজেকে দিল্লি থেকে আলাদা স্বাধীন সুলতান হিসেবেও ঘোষণা করেন। এ সময় থেকেই তাকে চেনা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহ নামে। আগেই বলেছি তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ ছিলেন, এ কারণে তিনি তার দুধ ভাই লখনৌতির প্রশাসকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন। মনে করা হয় 1342 সালের কোনো এক সময় ইলিয়াসের ইন্ধনেই আলী মুবারক বা আলাউদ্দিন আলী শাহর দেহরক্ষীরাই তাকে হত্যা করে। আর এই বছরই ইলিয়াস শাহ একত্রে লখনৌতি ও সপ্তগ্রামের শাসক হয়ে লখনৌতির রাজধানী পান্ডুয়ার সিংহাসনকে নিজের রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন।
এর পরবর্তীতে জানা যায় তিনি লখনৌতির শাসন ব্যবস্থা এবং প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনেন। এর আগে এই অঞ্চলের শাসকেরা তাদের সেনাবাহিনী ও প্রশাসন সাজাতো কেবলমাত্র মুসলিমদের দিয়ে, কিন্তু সুলতান ইলিয়াস শাহ সর্বপ্রথম যোগ্য হিন্দুদেরকেও নিয়োগ দেওয়া শুরু করে। এ কারণে তার সেনাবাহিনী ও প্রশাসন খুবই দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। এ সময়ে তার রাজ্যের পাইক সেনাদের সুনামের কথা অনেকগুলো উৎস থেকে শোনা যায়। সেনাবাহিনীর পাশাপাশি তিনি ফখরুদ্দিনের আক্রমণ ঠেকাতে প্রথম এই অঞ্চলের নৌবাহিনী গড়ে তোলেন। ইলিয়াস শাহ জানতেন পূর্ব বাংলার প্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে ফখরুদ্দিন মোবারক শাহ যথেষ্ট ভালো ধারণা থাকায় তার এলাকায় গিয়ে তাকে আক্রমণ করা খুবই কঠিন কাজ হবে। এ কারণে তিনি প্রথমেই নজর দেন উড়িষ্যার দিকে। 1344 সালে তিনি উড়িষ্যার চিল্কা হ্রদ পর্যন্ত দখল করে নেন। এরপর তিনি 1350 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে নেপাল আক্রমণ করেন। এমনকি তিনি এ সময় কাঠমান্ডু পর্যন্ত চলে গিয়েছিলেন। সুখময় মুখোপাধ্যায়ের মতে কাঠমান্ডুতে অবস্থিত সৌম্যনাথ মন্দিরের শিলালিপিতেও এই আক্রমণের কথা লেখা আছে। কিন্তু এমন পাহাড় পর্বতে ঘেরা অঞ্চল হওয়ার কারণে ইলিয়াস শাহ আগেই ধারণা করেছিলেন তার পক্ষে নেপাল শাসন করা সম্ভব না। এ কারণে তিনি এখান থেকে প্রচুর ধন সম্পদ লুট করে তার রাজধানীতে নিয়ে আসেন এবং নেপালে শাসনের চেষ্টাও করে না। নেপাল আক্রমণ করার মাঝেই সুবর্ণগ্রামের শাসক ফখরুদ্দিন মোবারক শাহ মৃত্যুবরণ করেন এবং সেখানে শাসক হন ইখতিয়ারউদ্দিন গাজী শাহ। এই সুযোগেই 1352 সালে সুলতান ইলিয়াস শাহ সুবর্ণগ্রাম আক্রমণ করেন এবং পূর্ব বাংলাও দখল করে নেন। ইতিহাসে প্রথমবারের মতো সারা বাংলা একজন সুলতানের অধীনে শাসিত হওয়া শুরু করে। অবশ্য তিনি এরপর তার সালতানাতের নাম দেন বাঙ্গালা সালতানাত। আর এই কারণে অনেক ইতিহাসবিদদের মতে এই সময়ের মাঝেই তার নামও শাহ ই বাঙ্গালা বা শাহ ই বাঙ্গালিয়ান হিসেবে ছড়িয়ে পড়ে। কিন্তু ইলিয়াস শাহ কেবলমাত্র এই অঞ্চল জয় করেই বসে থাকেননি। মোহাম্মদ বিন তুগলকও 1351 সালে মৃত্যুবরণ করেন। আর এরপর দিল্লির সিংহাসনে বসেন সেই ভিডিওর শুরুতে বলা ফিরোজ বিন রজব। তিনি এ সময় সুলতান ফিরোজ শাহ তুগলক নামে পরিচিত ছিলেন। নতুন সুলতান আসার কারণে সারা রাজ্য বেশ দুর্বল অবস্থানে ছিল। অনেকেই মনে করেন এই দুর্বলতার সুযোগেই ইলিয়াস শাহ বিহার আক্রমণ করে বসে। আবার অন্যান্য ইতিহাসবিদদের মতে তাদের পূর্বে ঘটে যাওয়া ঘটনাবলীর কারণে ইলিয়াস শাহ দিল্লি পর্যন্ত আক্রমণ করার কথা হয়তো বা ভেবেছিলেন। তো ইলিয়াস শাহ আসলে কি ভেবেছিলেন সেটা তো জানা সম্ভব না, কিন্তু তিনি যে বিহারের ত্রিহুত পর্যন্ত তার বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছিলেন এটা নিয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে। এ সময় দিল্লির অধীনে থাকা বিহারের প্রশাসক মালিক ইব্রাহিম সুলতানের সেনাদের হাতে নিহত হন। এরপর তিনি বানারস পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, কিন্তু মনে করা হয় তার পরামর্শদাতাদের অনুরোধেই এরপর সুলতান তার রাজধানীর দিকে ফিরে যেতে থাকেন। কিন্তু এই কিছুদিনের মাঝেই দিল্লির সুলতান ফিরোজ শাহ তার রাজ্য গুছিয়ে এনে শামসুদ্দিন ইলিয়াস শাহর কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরেই তাকে আক্রমণের সিদ্ধান্ত নেয় এবং তার দখল করা এলাকা পুনরায় দিল্লির অধীনে নিয়ে আসার চেষ্টা করেন। 1353 সালের শেষের দিকে দিল্লির বাহিনী বাংলার উদ্দেশ্যে রওনা হয়। বানারস, ত্রিহুত এবং বিহার হয়ে দিল্লির বাহিনী বাংলার রাজধানী পান্ডুয়া পর্যন্ত চলে আসে। মাত্রই বললাম সুলতান ইলিয়াসও এই সময়ে তার রাজধানীর দিকে ফিরে যাচ্ছিল। দিল্লি সুলতানের আক্রমণের কথা শুনে তিনি আর পান্ডুয়াতে না গিয়ে আরো পূর্ব দিকে এসে একডালা দুর্গে আশ্রয় নেন। এই দুর্গের দুই দিকে ছিল নদী আর একদিকে ঘন জঙ্গল। ধারণা করা হয় দুর্গে ঢুকেই ইলিয়াস শাহ সামনের দিকেও পরিখা খনন করে রেখেছিল। অন্যদিকে দিল্লি সুলতান প্রথমে রাজধানী পান্ডুয়া ফাঁকা পায় আর এরপর ইলিয়াস শাহর অবস্থান জানতে জানতে বাংলা সুলতান তার দুর্গ আরো শক্তিশালী করে তোলে। বেশ কিছুদিন পর ফিরোজ শাহ তুগলক এই দুর্গ অবরোধ করে। কামান দিয়ে তারা এর দেয়াল ভেঙে দিতে পারলেও নদী ও জঙ্গল পার হয়ে তা আক্রমণ করতে করতেই বাংলা সালতানাতের সেনারা তা মেরামত করে ফেলছিল। এমনভাবে কয়েক মাস দুই পক্ষের অবরোধ ও যুদ্ধ চলে। দিল্লি বেশ কয়েকবার তাদের শক্তিশালী ক্যাভেলরি চার্জ করলেও বাংলার পাইক সেনাদের কাছে তারা বারবার বাধাগ্রস্ত হয়। ফিরোজ শাহ বুঝতে পেরেছিলেন বাংলা সুলতান এই এলাকার প্রিয় বন্ধু বর্ষাকালের অপেক্ষায় এই দুর্গ আঁকড়ে ধরে আছে। তিনি বর্ষাকালের আগেই ইলিয়াস শাহকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করে তার সব সেনাদের সেখান থেকে সরিয়ে কিছু দূর নিয়ে গিয়ে সেখানে অবস্থান নেন। বিচক্ষণ ইলিয়াস শাহ দিল্লি সুলতানের পরিকল্পনা বুঝে যান এবং তাদের ধাওয়া না করে নিজের অল্প কিছু সৈন্য পাঠান। সেই সব সেনারা দিল্লি সেনাদের হাতে নিহত হলেও বাংলার মূল সেনাবাহিনী নিয়ে ইলিয়াস শাহ দুর্গেই অবস্থান করেছিলেন। এরপর ফিরোজ শাহ বাধ্য হয়ে সন্ধির প্রস্তাব দেন। তিনি জানিয়ে দেন বাংলা সালতানাত এখন থেকে ইলিয়াস শাহ শাসন করতে পারবে এবং তারা কেউই একে অপরের সাম্রাজ্যে হাত বাড়াবে না। যথারীতি ইলিয়াস শাহও এতে রাজি হয়ে যান। এভাবেই দিল্লি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বাংলা সালতানাতের ভিত পুরোপুরি পাকাপোক্ত হয়, যার স্বাধীনতায় পরবর্তী প্রায় 200 বছরেরও বেশি কেউই হস্তক্ষেপ করতে পারেনি। ইতিহাস বিজয়ীদের হাতে লেখা হয়, এই কথাটা আমরা সবসময় শুনি। এ কারণে এই ক্ষেত্রেও দেখা গেছে দিল্লির ইতিহাসবিদরা সবসময় ইলিয়াস শাহকে অনেক ছোট করতে চেয়েছেন
আর বাংলার ক্ষেত্রে সেটার উল্টা। রিয়াজুস সালাতিন, সিরাতে ফিরোজ শাহী, আইনি আকবরী সহ পরবর্তীতে কলোনিয়াল সময়ের ফ্রান্সিস বুকাননের লেখায় বিভিন্ন সময়ে শামসুদ্দিন ইলিয়াস শাহকে অনেক ভিন্নভাবে দেখানো হয়েছে। আর প্রায় সকল স্বীকৃত ইতিহাসবিদদেরই নিজেদের লেখার বিশ্বস্ততার পেছনে যথেষ্ট শক্ত যুক্তিও রয়েছে। এ কারণে আমার মনে হয় কেবলমাত্র একটা কিংবা দুইটা সোর্স থেকে জেনে ইতিহাসে এত পুরাতন একটা মানুষ সম্পর্কে জাজ করা মোটেও ঠিক হবে না। আর যদি একেবারে প্র্যাকটিক্যাল কথা বলতে যাই, তাহলে ইলিয়াস শাহ আসলে ভালো কি খারাপ মানুষ ছিল সেটা জেনে আমার বা আপনার এখন তেমন কোনো লাভই নাই। নিজেদের ইতিহাস জানতে কিংবা ভিন্ন পার্সপেক্টিভ থেকে ভিন্ন ভার্সন জানতে আমি তেমন দোষে কিছু দেখি না। কিন্তু যেসব বিষয় নিয়ে অনেক বড় বড় স্কলাররাই এখন একমত হতে পারেনি, সেটা নিয়ে কমেন্ট সেকশনে গ্যাঞ্জাম করে আসলে কতটুকু লাভ, এটাও একটা সন্দেহের বিষয়। এই কথাটা বললাম এই কারণেই, কারণ আমি বিভিন্ন সময় দেখেছি বাংলার ইতিহাস নিয়ে কথা বলতে গেলেই বিভিন্ন মানুষ আলাদা আলাদা সোর্স এনে তার যুক্তিকে এস্টাবলিশ করতে চায়, আবার বলে যে আমারটা সঠিক তোমারটা ভুল। মূল কথা ওইটাই যে 700 বছর আগের কোনটা ভুল কোনটা মূল কথা ওইটাই যে 700 বছর আগের কোনটা ভুল কোনটা সঠিক সেটা দিয়ে আমাদের বর্তমান জীবনের কিছু পরিবর্তনই হবে না। তারপরও জানি অনেকে কমেন্ট সেকশনে এসে সেই জ্ঞান বাঁধাবে, বাকিদের বলবো লেটস এনজয় দোজ কমেন্টস। আর একটা কথা, এই ঘটনাগুলো অনেক পুরাতন হওয়ার কারণে এটার টাইম লাইন নিয়েও কিন্তু একটু উল্টাপাল্টা আছে। আমি নিজেই দুইটা ডিফারেন্ট সোর্সে কোনটার পর কোন ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। আর সর্বশেষ কথা যেটা, একটা জিনিস মাথায় রাখবেন যে এখনের ইতিহাসগুলো কিন্তু আমি মধ্যযুগের ইতিহাস বলছি। এটাকে যদি বর্তমান সময়ের স্ট্যান্ডার্ডে আপনি কম্পেয়ার করতে যান তাহলে সব ঘটনাই প্রায় অমানবিক লাগবে। এই কারণে আজকের ভিডিওর ইন্ট্রোতেই কিন্তু আমি গেম অফ থ্রোনসের অনেক ফেমাস একটা উক্তি অ্যাড করেছি, when you play the game of thrones you win or you die। তো এইটা বাংলার বুকে এরকমই একটা সময় ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি গত সপ্তাহের ভিডিওটার পর এই ভিডিওটা আপনাদের মনে আশা পূরণ করতে পেরেছে। এতক্ষণ ভিডিও দেখে রাখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নেক্সট উইকে আপনাদের জন্য আরও একটা বেশ ইন্টারেস্টিং টপিকে ভিডিও আসতে যাচ্ছে। সো আনটিল দ্যাট, হ্যাভ এ গুড উইক, গুড বাই। সত্যিকার মানে ভাইয়ার কথাগুলো কিন্তু খুব সুন্দর, মানে স্পষ্ট একদম, ভাই দারুণ সুন্দর করে এক্সপ্লেইন করে বিষয়টাকে, ইতিহাসটাকে এত সুন্দর করে ইতিহাস কোনটা সত্যি কোনটা মিথ্যে কেউ কোনোদিন বিচার করে ওইভাবে করতে পারবে না। যারা যেরকম ভাবে লিখেছে, যাদের বুক মানে ইতিহাসের বুক যে রাইটার যেরকম লিখেছে তাদের লেখার পিছনেও যুক্তি আছে, সবার লেখার পিছনে সবাই কোন একটা জিনিসের ভালো দিক খারাপ দিক থাকে, তো সেটাকে নিজের পার্সপেক্টিভে রাইটাররা লিখেছে। হতে পারে সবাই ভুল, আবার হতে পারে সবাই ঠিক। তো সবাই নিজের পার্সপেক্টিভে লিখেছে, তো একদম অ্যাকুরেট এটা বলা যায় না যে এই জিনিসটাই হয়েছিল বা এই ভালো আর এই খারাপ। তো এটা ভাইয়াটাও একদম ঠিক বলেছে, যেটা সম্ভব না, কারণ এক একজন মানুষ অনেক কিছু, কিন্তু সেটাকে তো ওইভাবে জাজ করা যায় না। বাট ভালো ছিল, ইতিহাস কোনোদিন জাজ করা যায় না, ইতিহাস মানেই সেটা। তো ভালো লাগলো, আবার একটা বাংলা সালতানাত নিয়ে আমরা আরেকটা ভিডিও দেখলাম, এটা আমাদের সেকেন্ড ভিডিও, আর সত্যি খুব ইন্টারেস্টিং ছিল, ভালো লাগলো। এই ইতিহাসগুলো শুনতে সত্যি খুবই ইন্টারেস্টিং লাগে আর ইন্টারেস্টিং হয়, বিষয়টা একদম ইন্টারেস্টিং হয়, আর এত সুন্দর করে ইন্টারেস্টের সাথে মানে এটা এক্সপ্লেইন করা হয়, ভাইয়া এক্সপ্লেইন করে, ওই জন্য আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, গ্রাফিক্সের কাজ থাকে, অ্যানিমেশন থাকে, বহুত কিছুর মধ্যে দিয়ে যেরকম ভাবে বুঝে সত্যি খুবই ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো, আর তোমাদের মনের আশা পূরণ করতে পারলাম কিনা, কতটা করতে পারলাম সেটাও কমেন্ট বক্সে লিখে ফেলো। আর আমাদের রিয়াকশন ভালো লাগে তো লাইক শেয়ার করবে একদম, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে, তার সাথে আমাদের ব্লগ কে কে দেখছো মধ্যবিত্ত বাঙালি ব্লগে গিয়ে দেখতে পারো, কিন্তু আমরা মোটামুটি খারাপ ব্লগ দিই না, ভালোই দিই মনে হয় আমার, আমাদের মনে হয়। এবার তোমরা বিচার করো, তোমাদের মধ্যে থেকেও অনেকে বলো, অনেকে দেখো, অনেকে ভালোবাসাও দাও, তোমাদেরও ভালোবাসা দরকার যারা দেখছো না আগামী দিনে দেখার জন্য। আমরা চাই যে তোমরাও গিয়ে দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, রেগুলার ভিডিও দেখো একদম, আর ভালো লাগলে আমরা জোর করছি না একদম, কিন্তু একবার গিয়ে ভিজিট করো চ্যানেলটা, দেখে বলো ভালো কি খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালো, কিছু ইমপ্রুভ করতে হলে সেটাও বলতে পারো। একদম তোমাদের সাজেশন চাওয়ার জন্যই বলছি যে তোমরা গিয়ে দেখো কিছু এক্সট্রা অ্যাড করতে হবে কিনা, কিংবা কিছু যেটা তোমাদের ভালো লাগছে না দেখতে সেই জিনিসটা, সেটা অন্য কিছু দেখতে চাইছো কিনা, কোনো ট্যুর বা কিছু দেখতে চাইছো কিনা। ম্যাক্সিমাম আমাদের যে ফ্যামিলির মেম্বার বলতে গেলে সবাই বাংলাদেশি, আর আমরা ইন্ডিয়ান যেহেতু, তো আমাদের ইন্ডিয়ান কালচার দেখাচ্ছি তোমাদেরকে ব্লগের মাধ্যমে, আর তোমাদের ভিডিও তো আমরা তোমাদের সঙ্গে বসেই দেখছি, মানে বাংলা সালতানাত, তারপর বাংলা গান, সবই তো বাংলাদেশের কালচারই করি তোমাদের সাথে বসে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।